একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এভাবে অনলাইন ক্লাস নিতে আমাদের যেমন ভালো লাগছে না, তেমনি তোমাদেরও হয়তো ভালো লাগছে না। সামনাসামনি ক্লাসে তোমাদের অংশগ্রহণ থাকে, নানা রকম প্রশ্ন থাকে। এভাবে ক্লাসগুলো প্রাণোচ্ছল হয়ে ওঠে। অনলাইন ক্লাসে তোমাদের সে সকল উচ্ছলতা খুব মিস করি। তারপরও তোমাদের নিরাপত্তাটাই আমাদের কাছে প্রধান প্রায়োরিটি। আর তারই ধারাবাহিকতায় আমাদের এই অনলাইন ক্লাস। আমি রাশেদা আক্তার গাজী, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশের যে বিষয়টি আজকে পড়াবো সেটি হচ্ছে সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। সমাজবিজ্ঞান যেভাবে মানুষ এবং সমাজকে নিয়ে অধ্যয়ন করে, অন্যান্য সামাজিক বিজ্ঞানও মানুষ এবং সমাজকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অধ্যয়ন করে। তার মধ্যে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজ কল্যাণ ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলোর অধ্যয়ন এবং গবেষণার ক্ষেত্র ভিন্ন ভিন্ন। শুধু তাই নয়, এই সমস্ত বিজ্ঞান গবেষণার সুবিধার্থে ভিন্ন ভিন্ন পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গি অবলম্বন করে। এ কারণে সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে, তেমনি কিছু বৈসাদৃশ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে মানুষের সব রকম চিন্তা ভাবনা, পরীক্ষা নিরীক্ষা এগুলো ছিল দর্শনের বিচার্য বিষয়। কিন্তু একসময় মানুষের কর্মকাণ্ড এবং সমাজ এমন একটা অবস্থায় এসে পৌঁছায় যখন দর্শন অনেক সমস্যার মোকাবেলা করতে পারছিল না বা অনেক সমস্যার সমাধান দিতে পারছিল না, ব্যাখ্যা দিতে পারছিল না। সমাজে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্পকলা প্রভৃতি বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন সংস্থার মাধ্যমে সংঘটিত হয়। মানুষের কার্যকলাপ এবং কর্মক্ষেত্রও হয় ভিন্ন ভিন্ন। এ সকল প্রতিটি ক্ষেত্র কোনো না কোনো সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এখানে প্রতিটি ক্ষেত্র বলতে রাজনৈতিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, শিল্পকলা ইত্যাদির কথা বলা হচ্ছে। এগুলো প্রত্যেকটি বিষয় কোনো না কোনো সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তবে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট এ সকল সামাজিক বিজ্ঞানসমূহের প্রয়োজনীয়তা স্বীকার করেননি। তার মতে সমাজের বিভিন্ন অংশকে এভাবে বিচ্ছিন্ন করে আলোচনা করা যায় না, কারণ মানব সমাজ হলো একটি সামগ্রিক সত্তা। তাই সামগ্রিকভাবেই একে বিচার বিশ্লেষণ করতে হবে। অগাস্টের মতে একমাত্র সমাজবিজ্ঞানী সামাজিক বিজ্ঞান হিসেবে গণ্য হতে পারে, কারণ এটি সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু আধুনিক কালের চিন্তাবিদগণ অগাস্টের সাথে এক্ষেত্রে একমত হতে পারেননি, কারণ বর্তমান সমাজ ব্যবস্থা বিশাল আয়তন বিশিষ্ট এবং জটিল প্রকৃতির। এরকম মানব সমাজের সামগ্রিক পরিচিতি লাভের জন্য সমাজবিজ্ঞানের মতো সামাজিক বিজ্ঞানের যেমন প্রয়োজন আছে, তেমনি এই জটিল প্রকৃতির বিশাল সমাজের ভিন্ন ভিন্ন দিক সম্পর্কেও সমগ্র ধারণা লাভের জন্য বিশেষীকৃত সামাজিক বিজ্ঞানেরও প্রয়োজন আছে। আবার বলছি বিশেষীকৃত, অর্থাৎ এক একটা দিক নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে বিজ্ঞানগুলোতে। তাছাড়া সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা লাভের উদ্দেশ্যে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক এবং পার্থক্য বিশ্লেষণ করা প্রয়োজন। আমরা প্রথমেই আলোচনা করব সমাজবিজ্ঞান এবং অর্থনীতি।
সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি একে অপরের পরিপূরক এবং এ দুটির মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। অনুকূল সামাজিক পরিবেশ পেলে অর্থনীতি যেমন বিকাশ লাভ করে, আবার এই অর্থনীতি কিন্তু সমাজের মূল ভিত্তি। একটি সমাজ কতটুকু উন্নত বা কতটুকু অনুন্নত তা জানা যায় ওই সমাজের অর্থনীতিকে অবলোকন করে বা অর্থনৈতিক অধ্যয়নের উপর। এই সমাজের অর্থনীতি কেমন, উন্নত না অনুন্নত, সেটার উপর নির্ভর করছে সেই সমাজটি উন্নত না অনুন্নত। এ কারণে সমাজের সাথে অর্থনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থনীতির মূল আলোচ্য বিষয়গুলো ছিল আছে যেগুলো সম্পদ অর্থাৎ অর্থনৈতিক বিষয়গুলো, উৎপাদন, বন্টন, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি। অর্থাৎ সমাজের একটা বিশেষ দিক অর্থনীতি, অর্থনৈতিক বিষয় এইগুলো নিয়ে আলোচনা করে অর্থনীতি। এদিক থেকে বিচার করলে এর আলোচনার ক্ষেত্র ক্ষুদ্র। আবার অন্যদিকে সমাজবিজ্ঞান যেহেতু গোটা সমাজ জীবন নিয়ে আলোচনা করে, এর আলোচনার ক্ষেত্র ব্যাপক। এর আলোচনার মধ্যে যেমন অর্থনীতিও আসে, তেমনি ইতিহাসও আসে, তেমনি রাষ্ট্রবিজ্ঞানও আসে। সুতরাং এর ক্ষেত্রটা বৃহৎ। সমাজবিজ্ঞানের সূচনাকাল থেকেই সমাজবিজ্ঞানীরা সমাজকে জানতে গিয়ে মানুষের অর্থনৈতিক কার্যকলাপকে বিশ্লেষণ করার উপর গুরুত্ব দেন। অর্থাৎ সমাজটাকে জানতে হলে আগে সেই সমাজের অর্থনৈতিক কার্যকলাপ, তাদের উৎপাদন ব্যবস্থা কি, তাদের পেশা, আয়, ব্যয়, বিভিন্ন আচার আচরণ, এগুলো অর্থনৈতিক আচার আচরণ এগুলোর উপর গুরুত্ব দেয়া হয়। কারণ মানুষের অর্থনৈতিক চিন্তা ভাবনা, কার্যকলাপ, আচার আচরণ এগুলো মূলত সামাজিক কাঠামো, মূল্যবোধ, সামাজিক পারিপার্শ্বিকতা এগুলোর উপর নির্ভরশীল। অর্থাৎ ওই সমাজের মানুষের মূল্যবোধ কেমন, খুব বেশি ধার্মিক নাকি খুব বেশি রক্ষণশীল না খুব বেশি উদার, সেই সমাজের সামাজিক কাঠামো কেমন, পারিপার্শ্বিকতা কেমন, এগুলোর উপর নির্ভরশীল থাকে অর্থনৈতিক কার্যকলাপগুলো। তো এই দিক থেকেও দেখা যাচ্ছে অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত গভীর। সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। আর মানুষের অর্থনৈতিক আচার আচরণ, চিন্তা ভাবনা, মূল্যবোধ, কাজকর্ম ইত্যাদি সবকিছুই সমাজ কাঠামোর উপর নির্ভরশীল। এক্ষেত্রে মার্কস বলেছেন যে একটা সমাজের সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি, আর বাকি বিষয়গুলো হচ্ছে এর উপরিকাঠামো। এদিক থেকে বিচার করলে অর্থনৈতিক কার্যাবলী সমাজে যত বৃদ্ধিপ্রাপ্ত হয় ততই তা সমাজ জীবনকে প্রভাবিত করে। অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী মূল ভিত্তি, আর উপরিকাঠামোগুলো যেমন আচার অনুষ্ঠান, ধর্ম, বিচার ব্যবস্থা, আইন ইত্যাদি ওই অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভরশীল। সুতরাং অর্থনৈতিক কার্যাবলী যত বৃদ্ধিপ্রাপ্ত হবে, উন্নত হবে, সমাজ জীবনে ওই উপরিকাঠামোগুলো তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং উন্নত হবে। আবার অর্থনীতিও সমাজ জীবন দ্বারা প্রভাবিত হয়। এভাবে পরস্পরের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিশ্বে সংঘটিত প্রায় সকল ঘটনার মূলে রয়েছে অর্থনৈতিক কারণ। আবার অর্থনৈতিক ঘটনার জন্য বিভিন্ন সামাজিক কারণও দায়ী রয়েছে। তো এই জন্য সাম্প্রতিককালে সকল প্রকার অর্থনৈতিক সমস্যাকে সামাজিক প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করা হয়। এই প্রসঙ্গে ম্যাক্স ওয়েবার তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। এই বইতে তিনি পাশ্চাত্যে কিভাবে প্রোটেস্ট্যান্ট নীতিবোধ বা প্রোটেস্ট্যান্ট ধর্ম
কিভাবে পুঁজিবাদের বিকাশ ঘটিয়েছে বা উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছেন। অর্থাৎ ধর্মীয় মূল্যবোধ কিভাবে পুঁজিবাদের মতো একটা অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে আহ, অর্থনীতি নির্ভর সমাজ ব্যবস্থাকে ব্যবস্থার বিকাশ ঘটিয়েছে সেটা তিনি ওখানে আলোচনা করেছেন। মানুষের কার্যকলাপ মানুষের সামাজিক সম্পর্ক মূলত অর্থনৈতিক সম্পর্কের দ্বারা নির্ধারিত হয়। যেমন মালিক শ্রমিক সম্পর্ক, আবার যে শ্রেণী বৈষম্য, এটাও অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাই আধুনিক সমাজবিজ্ঞানীদের ভিতর অনেকে সমাজস্থ ব্যক্তিবর্গের অর্থনৈতিক জীবনধারা নিয়ে বিচার বিশ্লেষণ করেন। বিভিন্ন অর্থনৈতিক সংগঠন যেমন শ্রম বিভাজন, পেশা, মজুরি, উৎপাদন ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করেন, কারণ ইত্যাদির উপর ভিত্তি করেই সমাজের মধ্যে মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে। আধুনিক সমাজবিজ্ঞানে এই কারণে দুটি শাখা সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক সমাজবিজ্ঞান আর একটি হচ্ছে শিল্প সমাজবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল সোশিয়োলজি, ইকোনমিক সোশিয়োলজি। এগুলোর আলোচনা মূলত এই অর্থনৈতিক কার্যকলাপ কিভাবে সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে। সমাজের বিভিন্ন সমস্যার স্বরূপ অনুসন্ধান এবং গবেষণা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা সমাজের অর্থনৈতিক কার্যকলাপের উপর বেশ গুরুত্ব দেন। যেমন ম্যাক্স ওয়েবারের যে বইটির কথা বললাম, প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, সেখানে ইউরোপের পুঁজিবাদ হচ্ছে একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা। এই পুঁজিবাদ বিকাশে অর্থনৈতিক কারণসমূহ ব্যাখ্যা করেছেন। তার মতে পুঁজিবাদের বিকাশের ফলে সমাজে আমূল পরিবর্তন এসেছে। অর্থাৎ অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনে প্রভাব রেখেছে। আবার তিনি তার লেখায় এটাও দেখিয়েছেন যে সামাজিক মূল্যবোধও অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হয়। সামাজিক মূল্যবোধ কিভাবে অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখে সে সম্পর্কে তিনি বলেছেন যে ধরো প্রোটেস্ট্যান্ট ধর্মের যে নীতিবোধ, সামাজিক মূল্যবোধ, সেটা সেখানে সমাজ ব্যবস্থার উপর প্রভাব রেখেছে। সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের মতে, একটু আগে বলেছি যে উনি মৌল কাঠামো বলেছেন অর্থনীতি, আর এই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ কাঠামোর পরিবর্তন ঘটে, পুরো সমাজ কাঠামোর। যেহেতু মূল কাঠামো অর্থনীতি, এই অর্থনীতির উপর ভিত্তি করে অন্যান্য কাঠামো গড়ে ওঠে, উপরি কাঠামোগুলো, সেগুলোর মধ্যে পরিবর্তন আসে, যার ফলে গোটা সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন আসে। অন্যদিকে অ্যাডাম স্মিথ এবং রিকার্ডো ইউরোপের পুঁজিবাদ সমাজের প্রকৃতি নিরূপণ করতে গিয়ে বুর্জোয়া শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর কথা বলেছেন। এগুলো সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। প্রত্যেক দেশের অর্থনৈতিক পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই অর্থনৈতিক পরিকল্পনার উপর সমাজের অগ্রগতি নির্ভর করে। কয়েক দশক আগেও এই উন্নয়ন নিয়ে অর্থনীতি বেশি মাথা ঘামাতো, কিন্তু বর্তমানে সমাজবিজ্ঞানে একটি নতুন শাখা হয়েছে, উন্নয়নের সমাজবিজ্ঞান। এ বিষয়ে উন্নয়নের সমাজবিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং বর্তমানে যে পরিকল্পনাবিদগণ আছেন, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণের জন্য সমাজবিজ্ঞানীদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। এভাবে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি মিলেমিশে কাজ করে যাচ্ছে। কারণ যে কোনো দেশের অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে ব্যর্থ হয় যদি না পরিকল্পনাটি সমাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এক্ষেত্রে বলা যেতে পারে, যদি আমি উত্তরাঞ্চলে একটা উন্নয়ন পরিকল্পনা হাতে নিলাম, আমরা জানি উত্তরাঞ্চল হচ্ছে একটু শুষ্ক আবহাওয়া সেখানে। এখন সেখানে যদি আমি
মৎস্য প্রকল্প কাজে নেই, হাতে নেই, তাহলে সেটা কাজে দিবে না। আমার সেখানে হয়তো অন্য কিছু দিয়ে আহ, উম, অন্য কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে, যেটা সেখানকার আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেরকম সমাজের ক্ষেত্রেও একটা পরিকল্পনা গ্রহণ করতে, অর্থনৈতিক গ্রহণ করতে গেলে সেখানকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আগে আমার জানতে হবে। তারপরে আমার সে পরিকল্পনা বাস্তবায়ন হবে বা সফল হবে। অর্থনীতিবিদগণ মানুষের আয়, পেশা প্রভৃতি বিষয় নিয়ে অধ্যয়ন করে। আবার এই জ্ঞান নিয়ে সমাজবিজ্ঞানীরা তাদের বিভিন্ন গবেষণা ক্ষেত্রে, যেমন সামাজিক স্তর বিন্যাসে যখন স্তরগুলো মধ্যবিত্ত শ্রেণী, তারপর আম, নিম্ন শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, এইভাবে যখন শ্রেণী বিন্যাস করা হয় বা দাস শ্রেণীবিন্যাসের সময় এই যে আয়টা, পেশাটা, এই বিষয়গুলো তার মাথায় রাখতে হয়। এভাবে অর্থনৈতিক জ্ঞান নিয়ে সমাজবিজ্ঞানীরা তাদের গবেষণায় ব্যবহার করে। তবে এত মিল থাকার পরও কিছু কিছু ক্ষেত্রে এদের বৈসাদৃশ্য তো রয়েছেই। যেমন সমাজবিজ্ঞান এবং অর্থনীতির মধ্যে আলোচনার ক্ষেত্রে পরিধিগত পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞানে সমাজের সামগ্রিক আলোচনা পাওয়া যায়, আর তাই সমাজবিজ্ঞানের পরিধি বেশ ব্যাপক। আর অন্যদিকে অর্থনীতি সমগ্র সমাজের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করে, তাই এর পরিসর সীমিত। আর সমাজবিজ্ঞান সামাজিক প্রথা, আচার অনুষ্ঠান, রীতিনীতি, মূল্যবোধ এগুলোর উপর গুরুত্ব আরোপ করে। আর অন্যদিকে অর্থনীতি বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, বাজার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সামাজিক গবেষণায় সমাজবিজ্ঞান এবং অর্থনীতি এ দুটি শাস্ত্রের অনুশীলন পদ্ধতিও আলাদা, অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে তাদের গবেষণায়, এবং তাদের দৃষ্টিভঙ্গিও ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, কোনো দেশে যদি কোনো নির্দিষ্ট পণ্যের মূল্য বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অর্থনীতির আলোচনার বিষয় হবে যে কেন বৃদ্ধি পেল, এটার কারণ নির্ণয় করতে গেলে তার গবেষণার বিষয় হবে এর চাহিদা কেমন, এর সরবরাহ কেমন, যোগান কেমন, এরকম আর কি, দেশের অর্থনীতির উপরে প্রভাব। আর সমাজবিজ্ঞানের আলোচনার হবে মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে এর প্রভাব। তাহলে দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ভিন্ন। সমাজবিজ্ঞান একটি নবীন সামাজিক বিজ্ঞান, আর অন্যদিকে অর্থনীতি যাত্রা শুরু হয়েছে অনেক আগে। সুতরাং অর্থনীতি অনেক উচ্চ মাত্রার পরিপক্কতা অর্জন করেছে ইতিমধ্যে। সমাজবিজ্ঞানের উপজীব্য বিষয় হলো সমাজস্থ মানুষের সমষ্টিগত আচরণ, অর্থাৎ এর আলোচনা সমাজকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক নয়। অন্যদিকে অর্থনীতি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর গুরুত্ব দেয়। সুতরাং অর্থনীতি এবং সমাজবিজ্ঞান দুটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান। উভয়ের মধ্যে নানাবিধ পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এবার আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যকার সম্পর্ক। প্রাচীনকালে গ্রিক দার্শনিক এবং সমাজ চিন্তাবিদগণ সমাজ এবং রাষ্ট্র এ দুটি প্রত্যয়কে প্রায় একই অর্থে ব্যবহার করেছেন, কিন্তু আধুনিককালে সমাজ এবং রাষ্ট্র দুটি ভিন্ন সত্তায় প্রতিষ্ঠা লাভ করেছে। সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয় সমাজ, অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি, বিকাশ, সমাজ কাঠামো, প্রতিষ্ঠান, দল, মানব সম্পর্ক, পরিবার, সামাজিক স্তর বিন্যাস, নগরায়ন, সামাজিক সমস্যা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি, গড়ন, সরকারের রূপ, শাসন ব্যবস্থা, প্রশাসন, রাজনৈতিক নাগরিকদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের সংবিধান, রাজনৈতিক দলের ভূমিকা, এই বিষয়গুলো আলোচনা করে। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের আলোচনার বিষয় উভয়েরই এক হয়। যেমন
বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন আলোচনা, রাজনৈতিক বিভিন্ন আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে তাদের আলোচনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় মিলে যায়। সমগ্র সামাজিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত আর এই বিষয়গুলো, তাই সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান আহ, পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্র সমাজকে নিয়ন্ত্রণ করে আপাতদৃষ্টিতে এরকম মনে হলেও আমরা যদি বলি সমাজ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, তাহলেও কিন্তু ভুল হবে না। কারণ সমাজ টিকে না থাকলে, সমাজে অনাচার বিশৃঙ্খলা যদি থাকে, তাহলে রাষ্ট্র টিকে থাকতে পারবে না। এভাবে সমাজ এবং রাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল। রাষ্ট্র টিকে থাকলেই সমাজ টিকে থাকবে, সমাজ টিকে থাকলেই রাষ্ট্র টিকে থাকবে। সমাজ এবং রাষ্ট্রের সমস্যা নির্ধারণ এবং আলোচনার জন্য সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী একে অন্যের উপর নির্ভরশীল। এই বিষয়টি বুঝাতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানীকে একই সঙ্গে সমাজবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীকে একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী হতে হয়, অর্থাৎ একে অপরের পরিপূরক। বস্তুতপক্ষে সমাজবিজ্ঞানের পরিধি রাষ্ট্রবিজ্ঞানের চেয়েও ব্যাপক। কেননা রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র রাষ্ট্রের রীতিনীতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের উৎপত্তি বিকাশ সমস্যা নিয়ে গবেষণা করে, অর্থাৎ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে বিবেচনা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজের নিয়ম কানুন, মূল্যবোধ, বিকাশ, সামাজিক গোষ্ঠী, সামাজিক প্রতিষ্ঠান এই বিষয়গুলো অধ্যয়ন করে না। এ কারণে তাকে রাষ্ট্রের সমস্যা যখন চিহ্নিত করার প্রয়োজন হয়, তখন তাকে সমাজবিজ্ঞানীদের অভিজ্ঞতা এবং আলোচনার উপর নির্ভর করতে হয়। সত্যি বলতে কি যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান ঐতিহাসিকভাবে সম্পর্কযুক্ত। এটা আমরা দেখি প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে, আবার অ্যারিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থে। আর এই গ্রন্থগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়েরই পাঠ্য বিষয়। বর্তমানে সমাজবিজ্ঞানের সোশ্যাল থট নামে একটি শাখার জন্ম হয়েছে। এখানে সমাজ এবং রাষ্ট্র নিয়ে বিভিন্ন চিন্তা এবং আলোচনা এবং চিন্তাবিদদের এ সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করা হয়। তো এভাবে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান ঐতিহাসিক এবং উৎপত্তিগতভাবে পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। স্বতন্ত্র শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান আত্মপ্রকাশের পরও উভয় শাস্ত্র পারস্পরিক সম্পর্কে আবদ্ধ। সমাজস্থ মানুষের রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যকলাপ বিশ্লেষণে একজন রাষ্ট্রবিজ্ঞানীকে সমাজের সাথে সংশ্লিষ্ট কিছু ঘটনা এবং সমস্যা, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই ঘটনা বা সমস্যাকে প্রভাবিত করেছে, তা বিশ্লেষণ করতে হয়। এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়, কারণ ওই বিষয়গুলোর সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে। তেমনিভাবে সমাজবিজ্ঞানীদের সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান আহরণে, সমাজের সমস্যার কারণ অনুসন্ধানে এবং নিজেদের গবেষণার জ্ঞান ভাণ্ডারকে আরও পরিপুষ্ট করতে রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচ্য বিষয় থেকে সাহায্য গ্রহণ করতে হয়। যে কোনো রাষ্ট্রের সংবিধান সুষ্ঠুভাবে প্রণয়ন করতে হলে অথবা সংবিধানকে সঠিকভাবে বুঝতে হলে সংবিধান রচয়িতাদের অবশ্যই সমাজস্থ মানুষের ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ এবং ধ্যান ধারণাকে জানতে হবে। বর্তমানে সমাজবিজ্ঞানের একটি শাখা আছে যার নাম রাজনৈতিক সমাজবিজ্ঞান বা পলিটিক্যাল সোশিওলজি। এ শাখার আলোচ্য বিষয়গুলো হচ্ছে ক্ষমতার বন্টন, দল, জনসমর্থন ইত্যাদি, যা রাষ্ট্রবিজ্ঞানেরও আলোচনার বিষয়। তো এদিক থেকে দেখা যায় যে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করা বা পার্থক্য নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। মানুষ একই সাথে সামাজিক জীব, আবার একই সাথে রাজনৈতিক জীব। সামাজিক জীব হিসেবে সমাজ বিজ্ঞান সমাজকে সার্বিকভাবে চর্চা করে, আবার রাজনৈতিক জীব হিসেবে রাষ্ট্রবিজ্ঞান তার রাজনৈতিক জীবন চর্চা করে।
এইভাবে রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান আহরণ করতে রাষ্ট্রবিজ্ঞান থেকে যে রাজনৈতিক সংগঠন এবং কার্যাবলী সম্পর্কে জ্ঞান আহরণ করা হয় সেগুলো রাষ্ট্রবিজ্ঞানেই শুধু পাওয়া যায়। একজন সমাজবিজ্ঞানী যেমন একজন রাষ্ট্রবিজ্ঞানীকে বিভিন্ন তথ্য এবং তত্ত্ব সরবরাহ করে থাকেন, তেমনি রাষ্ট্রবিজ্ঞানী সমাজস্থ ব্যক্তিবর্গের রাজনৈতিক আচার-আচরণ এবং কার্যকলাপ সম্পর্কিত তথ্যাদি প্রমাণ করতে সমাজবিজ্ঞানীকে সাহায্য করেন। ফলে সমাজবিজ্ঞানীর পক্ষে মানুষের আচার-আচরণের সামগ্রিক বিচার বিশ্লেষণ করা সম্ভবপর হয়ে ওঠে এবং এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হয় পরস্পরকে সাহায্য সহযোগিতার ফলে। এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়গুলো পৃথক। সমাজবিজ্ঞানের উপজীব্য বিষয় হলো মানুষের সামাজিক জীবন, এই কারণে সমাজবিজ্ঞানের পরিধিও ব্যাপক বা অধিকতর সম্প্রসারিত। আবার রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক কার্যকলাপ, নাগরিক এবং রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা। সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয় দুটির মধ্যে দৃষ্টিগত পার্থক্য রয়েছে। দুটি সামাজিক বিজ্ঞানী সম্পূর্ণভাবে স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে মানব জীবনের বিভিন্ন দিক আলোচনা করে। মানুষ কিভাবে সামাজিক প্রাণী থেকে রাজনৈতিক প্রাণীতে পরিণত হলো তা সমাজবিজ্ঞান বিবেচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান মানুষকে শুধু রাজনৈতিক প্রাণী হিসেবে ধরে নিয়ে তার সে সম্পর্কিত আচার-আচরণগুলো বিচার বিশ্লেষণ করে। এই আমেরিকায় যে একটা ইলেকশন হলো, রিপাবলিকান প্রার্থী পরাজিত হয়েছে। তো বিশ্বের দেখা যাচ্ছে এটা নিয়ে অর্থনীতিবিদদের একরকম দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রবিজ্ঞানীদের একরকম, সমাজবিজ্ঞানীদের একরকম। অর্থনীতিবিদরা প্রথমেই যে কারণগুলো তুলে ধরতে যে দৃষ্টিতে তারা দেখবেন এই পরাজয়টাকে, যেমন তারা যেহেতু বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক দেশ, এদের অর্থনৈতিক উন্নয়ন চীনের সাথে অনেক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বলে অর্থনৈতিক উন্নয়নের সাথে চীনের সম্পর্ক অনেক প্রভাব ফেলে। তো সাম্প্রতিক সময় চীনের সাথে যখন ট্রাম্প প্রশাসনের সম্পর্কের অবনতি হয়, তখন ব্যবসায়িক মহলে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়। আভ্যন্তরীণ কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ে। মহামারীর পূর্বে অবস্থা ভালো থাকলেও মহামারীর পরে ব্যাপক পতন ঘটে। ফলে জনগণ অনিশ্চয়তায় পড়ে যায়। আবার রাষ্ট্রবিজ্ঞানীগণ দেখছেন অন্য দৃষ্টিভঙ্গিতে। তারা দেখেছেন যে অভিবাসন বা মাইগ্রেশন চীনের সাথে বাণিজ্যিক ইস্যুতে অনেক সময় রিপাবলিকান দলের সদস্যদের তারপরে মাইগ্রেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ওই রিপাবলিকান দলের সদস্যদের মতামতকে ট্রাম্প তেমন গুরুত্ব না দিয়ে এককভাবে কিছু সিদ্ধান্ত নেন। ফলে দলে ভাঙন দেখা দেয়, দলের ঐক্যতা নষ্ট হয়। আবার দেশের বহু স্টেটের সমস্যা ছিল, বিভিন্ন স্টেটের বিভিন্ন সমস্যা ছিল, যেটা সমানভাবে নজর দেওয়া হয়নি। বিশেষ করে আফ্রিকান আমেরিকানদের প্রতি রাষ্ট্রের নিরাপত্তা প্রদান এবং সমান অধিকার প্রদানে যথাযথ দায়িত্ব পালন করা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। ফলে একসময় ব্ল্যাক লাইভস ম্যাটার্স আন্দোলনের সূত্রপাত হয় এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সমাজবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় যে এখানে মহামারী কোভিড-19 ব্যাপারে ট্রাম্প প্রশাসনের যে উদাসীনতা, সেটা তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তারপর মাইগ্রেশন বিরোধী অবস্থানের কারণে অস্থিরতার সৃষ্টি হয়। এর ফলে হয় কি, দেশের দক্ষ জনগোষ্ঠীর প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়, যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। আর ট্রাম্পের কোনো বক্তব্য বর্ণবাদকে উস্কে দেয়, ফলে সচেতন শিক্ষিত নাগরিক এতে বিক্ষুব্ধ হয়। এরকম নানাবিধ কারণে তার পরাজয় হয়েছে বলে মনে করে। আগামীতে আমি অন্য নতুন কোনো টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত খোদা হাফেজ।